আমরা প্রতিদিনই প্রায় আমফান থেকে শুরু করে একদিকে ওদিকে দুর্যোগ এদিকে দুর্যোগ, প্লাস ডাক্তারদের জিজ্ঞেস করবেন আমরা ভিডিও কনফারেন্সিং করিনি, আমরা মানে ভার্চুয়াল মিটিং না করে এরকম মিটিংই করেছি, বসে করেছি, পরপর পরপর হচ্ছে। কাজে আমরাও যে কোনো দিন হয়ে যেতে পারি, হয়ে গেলে আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমি নিজে বাড়িতে ভালো থাকবার, যদি আমার বাড়ি অ্যালাউ মানে যদি আমার শরীর অ্যালাউ করে। কিন্তু যদি আমার অ্যালাউ না করে, আমার অক্সিজেনটা যদি 93.2 এর কম হয়ে যায়, তখন তো আই হ্যাভ টু টেক কেয়ার ফর দ্য হসপিটালস। আমি সেই জন্য আপনারা সবচেয়ে মেডিকেল কলেজ হচ্ছে নাম্বার 1, এবং আমরা গর্ববোধ করি। মেডিকেল কলেজটা আমরা দিয়েছিলাম এই কারণে মানুষের কনফিডেন্সটা রেস্টোর করবার জন্য। দেখুন, এখানে তো আমরা অন্য হসপিটাল বাঁচতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছা করে মেডিকেল কলেজটা রেখে দিয়েছিলাম। কারণ মালদায় যদি আমার মেডিকেল কলেজ করতে পারে, যদি আমার মুর্শিদাবাদে করতে পারে, যদি আমার অন্যান্য জায়গায় করতে পারে, একটা মেডিকেল কলেজ কলকাতায় যার প্রসিদ্ধতা, যার সমৃদ্ধি, যার প্রতিভা, সবকিছু সবচেয়ে বেশি, অর্ধেক লোক গেলেই ভাবে আমার অসুখ ভালো হয়ে যাবে। এখানে এত ভালো ভালো ডাক্তার আছে, এত ভালো ভালো সিনিয়ররা আছে, সিনিয়ররা জুনিয়রদের দিয়ে কাজ করাবে, প্রবলেম উইল বি সলভ। এক্সপার্টস কমিটি যে রিপোর্ট দিয়েছে, যদি আপনারা রিপোর্ট মানেন, সেই রিপোর্ট অনুযায়ী আপনারা কাজ করুন, আপনারা রেডি করে ফেলুন। আর 2 হচ্ছে, আমার মনে হয় যে ডিএমইর একটু মাঝে মাঝে গিয়ে মেডিকেল কলেজে বসা উচিত, এবং এই মেডিকেল কলেজটাকে এফেক্টিভ আছে, আশা করি আরো বেশি এফেক্টিভ হয়ে ওরা একটা মডেল হিসেবে তৈরি হতে পারে। আজকে আমার 150 জন পেশেন্ট মারা গেছে, হয়তো কোভিড দেখানো হচ্ছে, কিন্তু কোভিডের বাইরে যে অসুখগুলো ছিল সেগুলো তার কারণ হতে পারে। কারো কার্ডিও ফেলিওর, কারো কিডনি, কারো নানা রকম অসুখ আছে, সেগুলো এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এখন থেকে কেয়ার নিতে হবে, যেটা হচ্ছে আগে ফার্স্ট আমার প্রায়োরিটি যেটা, সেটাকে ট্রিটমেন্ট করতে হবে, এবং সেম মেথড শুড বি অ্যাপ্লাইড ফর আদার প্রাইভেট নার্সিং হোম অলসো। অনেকে কিন্তু ইনফেকশনে মারা যাচ্ছে, আমি বাড়ি থাকলে বাড়িতে আমার ইনফেকশন ফ্রি, কিন্তু আমি হসপিটালে যাচ্ছি ট্রিটমেন্ট করতে, সেখানে যদি আমার ইনফেকশনে মারা যায়, তার থেকে লজ্জার কি হতে পারে? সুতরাং প্রত্যেকটা নার্সিংহোমকেও এ ব্যাপারে গাইডলাইন্স দেওয়া উচিত, আর গভর্নমেন্টের যে হসপিটালগুলো আছে, গভর্নমেন্টের এগুলোকে টেক কেয়ার করা উচিত। আপনাদের তো আমরা বলিনি যে আমরা সাবান দেবো না, পিপিই দেবো না, মাস্ক দেবো না, কি চাইছেন? যদি সিল্ড চান, ডাক্তারদের সিল দিয়ে দাও, সিল্ডও দেওয়া হয়েছে। আর কি হলে বলুন তো যে আপনাদের প্রবলেমটা মিটবে? মানে আপনারা ভালো করে মন দিয়ে আমাদের গাইড করতে পারবেন। আর কি দরকার? ম্যাডাম, কয়েক জায়গায় ওনারা বলেছেন যে মঞ্জুশ্রী কি বলতে চাইছেন বলুন? আমি সিনিয়রদের কথা শুনতে চাই, অন্য কারণ নয়, কারণ ও প্রবলেম আপনারা নিজেরা সিনিয়ররা জুনিয়ররা সলভ কোনো আমি ইন্টারনাল ব্যাপার করছি না। কি প্রয়োজন আপনাদের যাতে পেশেন্টরা ভালো ট্রিটমেন্ট পেতে পারে, আমি এটুকু চাই। ম্যাডাম, 145 ডেথ হচ্ছে, আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমি ওখানে লাস্ট 2-2.5 মাস ধরে আমি যেটা দেখছি, আমার কিন্তু সিনিয়র টিচার, আমার জুনিয়র ডাক্তার, তারা কিন্তু ভীষণ মন প্রাণ দিয়ে কাজ করছে, সেটা আমি অন দ্য বিহাফ অফ এন্টায়ার মেডিকেল কলেজ আমি এটা আপনাকে অ্যাসিওর করছি। এবং যদি ক্রিটিক্যালি অ্যানালিসিস করা হয়, আমার কয়েকদিন আমি গিয়ে স্বাস্থ্যভবনে বলেছি যে মেনি পেশেন্ট দে আর টার্মিনালি ইল ক্যান্সার পেশেন্ট। আমি এটা বলতে পারি, সেটা যখন আপনারা ভর্তি করছেন, কেস হিস্ট্রিটা লিখছেন, প্রথমে আপনার তারা যখন ভর্তি করছেন অ্যাজ এ ক্যান্সার পেশেন্ট লিখুন। শুনুন, আপনারা কি করছেন, আপনারা কোভিডটাকে প্রায়োরিটি দিতে গিয়ে এইগুলো লিখছেন না, কিন্তু ক্যান্সারে তো আমার লোক মারা যায়, এটা বাস্তব সত্য। কার্ডিও ফেলিওরে মারা যায়, কিডনি ডায়ালিসিস, এইটা বলতে হবে যে আপনার অরিজিনালটা কি। দিস ইজ দ্য রিয়ালিটি ম্যাডাম, অ্যাকচুয়ালি সেই রিয়ালিটির জন্যই তো বলছি ম্যাডাম, যে আপনারা ক্যান্সার পেশেন্ট হলে তো আমাদের এখনো জানি ক্যান্সারে 2nd স্টেজ পর্যন্ত তবুও কিছু করা যায়, 3rd 4th স্টেজে তো ন্যাচারালি এখনো পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি, লোককে ফেস করতে হচ্ছে। কিন্তু অন্যান্য পেশেন্ট যেগুলো আছে, যেগুলো আপনাদের একটু হাতের ছোঁয়ায় ভালো হয়ে যেতে পারে, আপনাদের গ্লাভস ট্রাভসগুলো সব দিয়েছে তো? ম্যাডাম, উই ডোন্ট হ্যাভ এনি ডেফিসিয়েন্সি অ্যাজ ফার অ্যাজ মানে জিনিসপত্র ইজ কনসার্ন। হ্যাঁ, মাঝে সাথে সব জায়গায় সমস্যা হয়, সেটা আমরা ওভারকামও করি, কিন্তু এটাও ঘটনা
যে মোস্ট অফ দ্য কেসেস আমি বলতে পারি যে তাদের এমন সিনারিও ছিল যে তাদের যদি কোভিড নাও হতো সেই পেশেন্ট গুলো কিন্তু ম্যাডাম মারা যেত। আমি তো সেটাই আপনাকে বলছি, এই পয়েন্টটাই তো আপনাকে আমি হেলথ ডিপার্টমেন্টকে বললাম যে একটা তৈরি করতে। প্রতি বছর আমাদের গড়ে কত লোক মারা যায়, কি কি রোগে মারা যায়, আমাদের তো একটা অ্যাভারেজ আছে, আমাদের জন্ম হয় কত, আমাদের মৃত্যু হয় কত প্রতি বছর। এই ডেটাটা এনালিসিস করে আপনাকে এটার সাথে মেশাতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। এইটা তো আমরা দেখে নিচ্ছি, কিন্তু আপনাদের যেটুকু আমার সিনিয়র ডক্টরদের কাছে আমার যেটা রিকোয়েস্ট থাকবে, এবং প্রত্যেকটা কোভিড হসপিটাল থেকে শুরু করে জেনারেল হসপিটাল, যে জেনারেল হসপিটাল আছে প্লিজ ট্রিটমেন্ট দিন। জেনারেল হসপিটালে পেশেন্টরা যাচ্ছে তারা ট্রিটমেন্ট পাক, কারণ অনেকে আজকে কোভিড হওয়ার ফলে 4 মাস ধরে তারা কিন্তু অনেকে জেনারেল হসপিটালে ট্রিটমেন্ট পায়নি, ফলে অনেকে আছে তারা এমনকি ড্রাগ পর্যন্ত পায়নি, তাদের খুব অসুবিধে হয়েছে। আমরা তো তাদের হেল্প করতে চাই। বিশ্বাস করুন, আমি যখন দেখি একটা পেশেন্ট মারা গেছে না, আমি আপনার সাথে কারণে একমত যে আপনি যেটা বলছেন আপনি বাজে কথা বলেননি, আপনি ঠিকই বলেছেন। আমি ওটা ভাবি, আমি এদেশে তর্কাতর্কি করি মাঝে মাঝে, কিন্তু আমার কখনো কখনো মনে হয় কি, দূর মরে গেলে মরে যাবো, সব ছেড়ে দিই, দিয়ে হসপিটালে গিয়ে যে লোকগুলো খুব অসুস্থ, খুব মুমূর্ষ, তাদের পাশে গিয়ে দাঁড়ায়। বিশ্বাস করুন, আমি যতই টেক কেয়ার করি আর যাই করি, এটা সবাই বলছে এমন ভাবে ঢুকে গেছে সবার মধ্যে, কারো হয়তো হয়ে গেছে, অ্যান্টিবডি হয়ে গেছে, কারো হয়তো হবে, এর থেকে কেউ রেহাই পাবেন এরকম একটা ব্যাপার। 80% হবেই, এরকম কেউ কেউ এক এক রকম বলছে, যা বলছে সবই তো শুনছি। কাজে সেটার দিকে আমরা যাচ্ছি না, কারণ আমরা গবেষকও নই এবং আমরা গবেষণাও করছি না বা রিসার্চ করে এগুলো বের করছি না, কিন্তু আমাদের হাতের সামনে যতটুকু পারি দিতে, হয়তো খুবই সামান্য, সেটুকু আমি সিনিয়র ডাক্তারদের এটা নিশ্চয়ই রিকোয়েস্ট করব যে যেগুলো প্রিকশন নেওয়া উচিত, অনেক ডাক্তারদের যে প্রিভেন্টিভ মেজার যেগুলো নেওয়া উচিত, অনেক প্রিভেন্টিভ মেজার আছে যেগুলো ডাক্তারদের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে এবং বিশেষ করে লোকাল ক্ষেত্রে এগুলো আমাদের ইউজ করা উচিত। অনেকে এমনকি হোমিওপ্যাথিকটাও খাচ্ছেন না, যে হোমিওপ্যাথিটা আইসিএমআর বা ওরা আয়ুষ ডিপার্টমেন্ট থেকে মনে হয় প্রেসক্রাইব করেছে কেউ। আরে একটু একটু নিতে হবে, আপনারা তো নিজেরা ডাক্তার, আপনারা তো নিজেরা জানেন নিজেদের তো ভালো থাকতে হবে, এবং আপনাদের একটু কথা, এই যে আজকে একটা সিস্টেম করেছে, আগে তো ছিল না, যে পেশেন্ট পার্টিদের সাথে কোভিড পেশেন্টদের বাড়ির লোকেদের ভিডিওতে কথা বলিয়ে দিচ্ছেন, টেলিফোনে, মোবাইল টেলিফোনে কথা বলিয়ে দিচ্ছেন। ভেরি গুড, একটা করতে পারেন মেডিকেল কলেজে, যেটা অন্যান্য জায়গায় আস্তে আস্তে এটা করতে তো টাইম লাগবে, এত তাড়াতাড়ি হবে না। কিছু যদি আমরা জাস্ট মুখ থেকে গলা পর্যন্ত এইটুকু, ওরা যেমন সিল্ড করছে, সিল্ড টিল্ড করে করুক, ওই রকম ছোট্ট ছোট্ট যদি আমরা একটা করে সিল্ড দিয়ে দিতে পারি প্রত্যেকটা পেশেন্টের জায়গায়, কোভিড পেশেন্ট, তাহলে ডাক্তাররা যখন গেল কথা বললো, প্যারামিটারে তো সব দেখতে পাচ্ছে, প্যারামিটার তো এগুলো তো নার্সরাই প্যারামিটারটা টোটালটা দিয়ে দেয়, তার ব্লাড কন্ডিশন, তার প্রেশার কন্ডিশন, তার হার্ট কন্ডিশন, তার অক্সিজেন কি আছে, এগুলো তো তার অন্য কি প্রবলেম আছে, তার তো কেস হিস্ট্রি তো নার্সরাই সাথে করে নিয়ে যায়। মানে আমি অনেকদিন হসপিটালে থেকেছি বলে আমার মনে হয়ে যায়, মেবি রং অলসো, তো নিয়ে যায়। সুতরাং ওইটুকু যাতে ডাক্তাররা এফেক্টেড না হয়, একটা করে সিল তৈরি কর। তুমি দেখো আমাদের ট্রান্সপোর্টে তৈরি করেছে, মনে হয় ট্রান্সপোর্টে দেখো ড্রাইভিং এর ওখানে একটা তৈরি করেছে। এইটা তোমাদের মোট যত হয়তো একবারে সব আমরা পারবো না, এর জন্য আমার টাইম লাগবে, তৈরি করতেও তো কাউকে দিতে হবে যে তৈরি করতে পারবে। এইটা তোমরা দেখো একটা করে সিল্ড হলে ওটাই মাঝে মাঝে ওইটা সেটই থাকবে, ফিক্সড করে দাও, তাহলে কি হবে, মাঝে মাঝে একটু স্প্রে করে দেবে, হয়ে গেল। ফিক্সড করে দিলে তাহলে ডাক্তাররা অন্তত ভাববে যে যেখান থেকে এফেক্টটা হতে পারে সেইটুকু অন্তত সে শিল্ডও পড়ছে, সে ওইটুকু প্রিকশনও নিচ্ছে। ঠিক আছে ম্যাম, কি বলুন? ওনাদের কাছ থেকে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে নেবো, কয়েকজন তো সিনিয়র এক্সপিরিয়েন্স লোক রয়েছেন, যে এটা কি আপনাদের হেল্প করবে? সিনিয়ররা যারা আছেন একটু বলুন, আপনাদের কি এটা হেল্প করবে? হয়তো এক্ষুনি হবে না, দেখুন করতে আমাকে 15-20 দিন টাইম দিতে হবে, কিন্তু তার মধ্যে তো আমার ট্রিটমেন্ট থেমে থাকবে না, কাজ থেমে থাকবে না। তাতে দরকার হলে আপনারা 9 মাসটা ডাবল করে ব্যবহার করুন। কি করা যাবে, যখন পেশেন্টটা দেখতে যাচ্ছেন পিপিইটা দরকার হলে আরো ভালো করে ইউজ করতে হবে। আমরা আশার মেয়েদের পর্যন্ত একটা চাদর করে দিয়েছি। আমি কেন জানেন, তোরা পিপিই পড়লে বলবে আমাদের পিপিই ওরা পড়ছে কেন। আমি আশার মেয়েদের বুদ্ধি করে করেছে কি, আমার 60,000 মেয়ে এবং ওরা প্রায় 30-35 কোটি বাড়ি মানে বারবার করে ভিজিট করেছে, 2.5 কোটি পরিবার কিন্তু বারবার করে ভিজিট করেছে, ওদেরও তো একটা ব্যাপার আছে। আমি সেই জন্য ওদের করেছি কি একটা চাদর বানিয়ে দিয়েছি ভালো, ওই চাদরটা এমনি সুতির চাদর, ওই চাদরটা গায়ে দিয়ে ওরা যাচ্ছে, সার্ভে করতে যখন যাচ্ছে।
এবার বাড়িতে যখন ফিরে আসছে চাদরটা ফেলে দিচ্ছে, মানে চাদরটা কেচে নিচ্ছে ডেটল জলে, সুতির তো অন্তত ওইটুকু প্রোটেকশন যতটুকু পাচ্ছে। মাস্ক পরছে ওরা বা অন্যান্য গুলো ইউজ করছে, সুতরাং এইভাবে আপনি হাত তুলছিলেন, বলুন। এটা বলছিলাম ম্যাডাম, আমাদের এসএসবি বিল্ডিংটা পুরো এসি, ফুল এয়ার কন্ডিশনাল, বাট আদার বিল্ডিং গুলোতে এসি নয়। 8 ঘন্টা পিপিই পরে ভীষণ ডিহাইড্রেশন হচ্ছে এবং অনেক ডাক্তাররা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এই ব্যাপারে যদি অ্যাড্রেস করতে পারেন একটু বেটার কোয়ালিটি অফ পিপিই, বা যদি একটুখানি এয়ার কন্ডিশনিং করা যায় বাদ বাকি বিল্ডিং গুলোতে। এয়ার কন্ডিশন করতে গেলে তো আপনাকে ভাঙতে হবে, গর্ত করতে হবে, টাইম লাগবে এখনই ইমিডিয়েটলি। সুতরাং এক্ষুনি তো এত তাড়াতাড়ি তো করা যাবে না, এটাও একটা ভবিষ্যতে করতে হবে। কিন্তু এখন আপাতত কি করবেন, যখন সে ডিউটি করছে সে অবশ্যই পিপিই পরে কাজটা করতেই হবে, কারণ নিজের প্রোটেকশনের জন্য সে ওটা খুলতেও পারবে না। দুটো কম্বিনেশন করা যেতে পারে। আমাদের একটা পিপিই আছে যেটা আপনার মনে আছে হেলথের এক্সপার্ট কমিটি অ্যাপ্রুভ করেছিল, কিন্তু মানুষ বুঝছিল কি আমরা খুব খারাপ জিনিস কিছু দিচ্ছি, বন্ধ করে দিলাম। ওই যেটা আমরা স্কালার রঙের করেছিলাম, Yes, ma'am. ওইটা কিন্তু ভালো জিনিস, ওটা আমরা আলাদা করে ওটা স্পেশালি করেছিলাম। কমিটি রিকমেন্ড করেছিল, কিন্তু পিপিই তে আমাদেরকে যে রিকমেন্ডেড গাইডলাইন আছে WHO অথবা ICMR সেটাই ফলো করতে হচ্ছে। কিন্তু আমরা ওটা দেখছি যে আরো পাতলা করে, কিন্তু জিএসএম মেনটেন করে আরো এয়ারই যদি করা যায়, কিন্তু ওখানে যত এয়ারই করা যাবে ম্যাডাম ততই কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা বেশি। এটা একটা, কিন্তু এসি যেটা আছে সেটা অনেকটা তাড়াতাড়ি করা যেতে পারে। না, এসিটা যতটা আছে ঠিক আছে, অন্তত সবটা না পারলেও কিছু কিছু যেখানে সম্ভব, ধরো যেটা হয়তো তোমার ইভেন এখন তো পাওয়া যায়, পোর্টেবল পাওয়া যায়, ওই টাওয়ার এসি বলে হ্যাঁ, সেটা যেগুলো আমরা করে পোর্টেবল যেগুলো পাওয়া যায় সেটা দেখো যদি, কিন্তু তাহলেও হবে না, তোমার জানলা টানলা ঠিক মতো বন্ধ না হলে এসিটাও কাজ করবে না। তবে একটা জিনিস জেনে রাখবেন, দরজা জানলা খুলে দিলে কিন্তু ভাইরাসটা তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়। আমি এখন যখন গাড়িতে চড়ি, জাস্ট আমি আমার কথা বলছি, আমি কিন্তু কাজটা খুলে দিই। আমি যখন বাড়িতে থাকি আমার জানলা দরজা নেই, খুব কম, মানে দরজা একটা আছে বাট জানলা টানলা নেই, আমি যতটুকু পারি ওই দরজায় খুলে দিই, যাতে একটু আধটু যদি রোদ্দুর বা হাওয়া আসে ভাইরাসটা বেরিয়ে যায়। আপনারা যারা পোর্টেবল এসিও যেখানে করবে, ডাক্তাররা যদি 8 ঘন্টা ডিউটি করে, অ্যালাউ দেম 4 hours to 5 hours এসি কাজ করবে, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা দরকার হলে আপনারা কিন্তু খুলে দিন দরজা জানলাগুলো যেখানে সুযোগ আছে। কেন বলুন তো, এতে ভাইরাসটা বেরিয়ে যাবে, আপনাদের পক্ষেও ভালো। যেগুলো যতগুলো সম্ভব এক্ষুনি, টাকা পয়সা হয়তো অত আমার হবে না। এক একটা পোর্টেবল এসির দাম কত আমরা পেয়ে যাবো ম্যাডাম। যেটা হচ্ছে ওই হলে যেগুলো হয়, ধরো বড় এক একটা সিঙ্গেল এতে যে দিয়ে লাভ নেই। ডাক্তাররা যেখানে কাজ করে, যেটা হচ্ছে ডাক্তারদের যেখানে চেম্বার বা অনেক পেশেন্ট একসাথে, ধরো এরকম একটা বড় রুম আছে, সেখানে তোমার কাজ করবে, কিন্তু সিঙ্গেল সিঙ্গেল রুমে তুমি এরকম ভাবে করে করতে পারবে না, পোষাতে পারবে না। এটা ডরমেটারি টাইপের যেগুলো আছে সেগুলোতে করতে পারে, আর হচ্ছে ডাক্তারদের চেম্বার গুলোতে করতে পারে। সিঙ্গেল রুমে ম্যাডাম অলরেডি এসি রয়েছে, যেটা যেখানে সিসিইউ রয়েছে অথবা যেখানে এদেরকে ওগুলোর কথা বলছি না, ওরা বলছে যেটাতে নেই। হ্যাঁ, কিন্তু ম্যাডাম আমরা একটা এমআর বাঙ্গুরে করেছি, খুব ভালো কাজ করছে। সেটা হচ্ছে যে ওয়ার্ডের পেছনে একটা জায়গায়, সেখানে তো আমরা একটা এসি রুম করেছি, যেখানে গ্রাউন্ডের পর ডাক্তার এবং সিস্টার এসে বসে এবং সেখানে কম্পিউটার দিয়ে দেওয়া হয়েছে, ডেটাগুলো এন্ট্রি করে। আচ্ছা, কিছুক্ষণের জন্য ওরা শান্ত হয়, তারপরে আবার আবার ঠান্ডা হয়, তখন কাজ করলো। তাহলে একটা কাজ করো, ইমিডিয়েট যেটা ওনারা বলছেন ডাক্তারদের যখন 8 ঘন্টা করে ডিউটি করতে, এখন তো তাও 7 দিন মনে হয় ছুটি দেওয়া হয়েছে, 7 দিন ছুটি 7 দিন, এটাও তো করা হয়েছে। তাহলে একটা কাজ করো, ওদের ইমিডিয়েট, ওদের যেখানে ওরা কাজ করবে সেখানে কয়েকটা জায়গা থেকে ইমিডিয়েট পোর্টেবল মেশিন কিনে দিয়ে দাও। তাহলে কি হবে, তাহলে অন্তত রেস্টিং টাইমটা যেটা হচ্ছে, একবার তো ঘুরে আসতে হবে, তাকে তো রেজাল্টও দেখতে হবে, এও করতে হবে, সে অত নিঃশ্বাসটা নেবার সুযোগ পাবে। এটা গুলো ওখানে করলে কি হয়, বিএসটিটা ওয়ার্ডে আমরা নিয়ে যাই না, যাতে করে ভাইরাসের প্রবলেম হয় না। এইখানে এসে বিএসটি লিখে কম্পিউটারে ডেটা, সেই জন্যই তুমি দেখে নাও, এগুলোকে ভালো করে দাও, যাতে এগুলোকে স্যানিটাইজারও করে দাও ভালো করে, এবং এগুলোতে যা লাগবে টাগলে এর জন্য কার্পণ্য করো না, এটা করে দাও। এবং ডিএইচএস দরকার হলে ডিএমই আর ডিএইচএস গিয়ে কালকে কাজগুলো করে দেবে। টাকা পয়সা যা প্রয়োজন বা প্রবলেম আছে নিগম দেখে দেবে এবং সিএস নিজে দেখে দেবে। তোমাদের ফাইন্যান্সে টাকা আছে না নেই? আছে ম্যাডাম, যতটুকু লাগবে দেখে না ওইখান থেকে দিয়ে দিও। ওই টাকাটা কি সব শেষ হয়ে গেছে? ওখান থেকে কিছু নিয়ে ওই এটা কিনে দিও, ঠিক আছে? আর বলুন, আর কি লাগবে? এটা আমরা করে দেবো, কাল থেকে শুরু করে দেবো। আর ম্যাডাম, আমি পিডিয়াট্রিক্সের হেড। আমাদের স্টেটের যত কোভিড পিডিয়াট্রিক পেশেন্ট মাদার এন্ড চাইল্ড মেডিকেল কলেজে আসছে, as well as newborn and pediatric patients,
তা আমাদের বন্ড পোস্টিং এর থার্ড ইয়ার পিজিটি যদি মেডিকেল কলেজে দেওয়া হতো তাহলে জুনিয়র ফ্যাকাল্টি জুনিয়র পিজিটি আমরা পেতাম, কিন্তু ওদের সবাইকে 10 জন আমাদেরকে পাস আউট করলো, স্টেটের অন্য হসপিটাল দিয়েছে। যদি ওদের রাখা যেত তাহলে আমাদের ম্যান পাওয়ার একটু। এটা কি করা যাবে? ইয়েস ম্যাডাম, আপনি আসার আগে এটা নিয়ে কথা হয়েছে, ওনাদের কিছু ম্যান পাওয়ার বাড়াতে হবে। তার মধ্যে আমি তোমাকে তো আগেই বলেছি এটা দিয়ে দাও, ওনাদের যদি পিজিটি দিয়ে দাও। ঠিক আছে। আর এটা ফ্যাক্ট, আমিও খোঁজ নিয়ে দেখেছি যে মহিলারা যারা প্রেগনেন্ট মাদাররা, তাদের অনেক কোভিড হচ্ছে, এবং বাচ্চা ইভেন মার হচ্ছে না, বাচ্চাদের হচ্ছে, বাচ্চা হচ্ছে মার হচ্ছে না, এরকম অনেক কেস আছে, এবং ওদের তো আমাদের স্পেশাল কেয়ার দেওয়া উচিত। কয়েকজন বাইরে থেকে আমরা ডক্টর এনে ওনাদের ওখানে পোস্টিং করছি। কিছু পোস্টিং করে দাও, আর যেটা বলছে পিজিটি, যেটা বলছে 12 জন ওদের ফিরিয়ে দাও, দিয়ে অন্য জায়গায় অ্যাডজাস্ট করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কিছু আছে বলুন? হ্যাঁ বলুন। ম্যাডাম, আমাদের জুনিয়র ডাক্তাররা রিয়েলি ওয়ার্কিং ভেরি হার্ড, কিন্তু যখন শুরু করেছিলাম তখন তারা যে এনথুজিয়াজম নিয়ে কাজ করছিল, কারণ তখন আমাদের মনে হয়েছিল যে ঠিক আছে আমরা 3 মাস 4 মাস এর মধ্যে হয়তো কোভিডটাকে ওভারকাম করে আমরা আবার নর্মালিটিতে ফিরে যাব। কিন্তু এখন যেরকম একটা আনসার্টেনিটির মধ্যে যাচ্ছি, কেননা অল ওভার ওয়ার্ল্ড যা দেখতে পাচ্ছি যে ওটা যাওয়ার পরেও আবার ফিরে আসছে, সো একটা ছেলেরা রিয়েলি মানে একটা অ্যাফ্রেড হচ্ছে যে একটা টিচিং এন্ড ট্রেনিং ওদের কিন্তু গ্রসলি হ্যাম্পার্ড হতে চলেছে। সেটা সবারই হচ্ছে। আপনি কি ভাবেন না যে স্কুল কলেজে যারা পড়ে তাদের হচ্ছে না? তাদেরও তো হচ্ছে, তার জন্য সলিউশন তো আছে। আমরা যখন বলছি একাডেমিক ক্যারিয়ারের কোনো প্রবলেম হবে না, তখন প্রবলেম হবে না। ইজ ইট নট দ্য ডিউটি অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য হসপিটাল টু টেক কেয়ার ফর দেম অলসো? আপনারা কি ভাবেন এগুলো আমরা ভাবিনি? এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, ডক্টরদের মিটিংয়ে ডিটেলস আলোচনা হয়েছে যে তাদের একাডেমিক ক্যারিয়ারে যাতে কোনো অসুবিধা না হয়। দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি। বলুন আর কারো কিছু বলার থাকলে। ডক্টর সাহা আমাদের এক্সপার্ট কমিটি সাহেব গিয়েছেন, উনি আজকে এখানে আছেন, এখানে বসে আছেন, উনি যদি আপনি কিছু অ্যাড করেন। উনি আমাদের এক্সপার্ট কমিটির ম্যাডাম চেয়ারম্যান ছিলেন। ওটা নিয়ে আমি এখন আর আলোচনা করতে চাই না এখানে, ওটা আমি জানি। ওটা আচ্ছা, মাখন বাবু কেমন আছেন? ম্যাডাম মাখন বলবো, বেলভিউতে আছেন? মাখন রেডিওতে আছে, ওকে খবর আমরা রাখছি। যোগী দেখতে গিয়েছিল তো? যাচ্ছে স্যার, গতকালও গিয়েছিল, হ্যাঁ। এবং মাখন আস্তে আস্তে স্টেবিলাইজ হচ্ছে। হচ্ছে? হ্যাঁ স্যার হচ্ছে ম্যাডাম, হচ্ছে আস্তে আস্তে স্টেবিলাইজ হচ্ছে। আমি তো বলেছিলাম যে যদি আমাদের হসপিটালে এখানে চলে আসে, মেডিকেল কলেজে বা কোথাও একটা। স্যার ওকে প্রথমে তো আমি তাই বলেছিলাম, তখন তো নিজে বেলভিউতে গেছিল, তো মাঝখানে ওর ক্রিটিক্যাল হয়েছিল। সেটা না, ওর সাথে ওর ওয়াইফও আছে, মেয়ে আছে, ওয়াইফ আছে। ওর ওয়াইফের ছুটি হয়ে গেছে, আর ওর মেয়ে তো দেখভাল করছে ওকে। এখন মাখন স্টেবিলাইজ হচ্ছে ম্যাডাম, আরো কিছুদিন অক্সিজেন লাগবে, কিন্তু আশা করছি সুস্থ হয়ে যাবে, আশা করছি। দয়া করে অক্সিজেনটা দিন। আর প্রবলেম হচ্ছে কি, যখনই একটু ভালো হয় না, চট করে আমরা সরিয়ে দিই অক্সিজেন থেকে, ভেন্টিলেটর থেকে। এইটা চট করে সরিয়ে দিতে নেই, একটু তাকে অভ্যস্ত করে পুরো সেটেল করে তারপরে করতে হয়। মাখন একদিন নিজেই চেঞ্জ করেছিল, সেটা আমরা এখন দেখছি, সেটা ওকে করতে বলেছি, যেটা বলা হচ্ছে সেটা ফলো করে। ঠিক আছে, এটা ডিএমই ডিএইচএস মেডিকেল কলেজটার দায়িত্ব নিয়ে দেখে যা যা করার সেটা করে মঞ্জুশ্রী দেবী যা যা প্রয়োজন আমরা দেবো। কিন্তু একটা কথা, মেডিকেলে কিন্তু আবার যেন সবাই বলে যে মেডিকেলে গেলে পেশেন্টটা ভালো হয়ে যাবে। দেখুন, যেটা আপনার হাতে নেই, আমার কিছু করার নেই, 3 বার স্ট্রোক হয়ে গেছে, কিছু করার নেই, সেটা মানুষ বোঝে। কিন্তু যেটা একটুখানি আমি ট্রিটমেন্ট দিলে বেঁচে যেতে পারতো। কোভিড আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে না, ওই অ্যাকিউট ক্রাইসিস যেটা, সেটা আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, কোভিডটার নাম হচ্ছে। এই জায়গা থেকে আমাদের কিন্তু বেরোতে হবে। আর আমি ডাক্তারবাবুদের এটা অনুরোধ করবো যে আপনারা ভালো করে খাওয়া দাওয়া করুন, বিশ্রামটাও ভালো করে করুন, কারণ আপনারাই তো বলেন যে ইমিউনাইজেশনটা ভালো করা উচিত। আমি তো লক্ষ্য করে দেখছি যেসব জায়গাগুলো আমাদের একটু কন্টেনমেন্ট এরিয়া, কিছু কিছু করবো ছোট ছোট করে, বেশি নয়, যেগুলো কলকাতা পুলিশ এবং গভর্নমেন্ট মিলে করেছে, বা ডিস্ট্রিক্ট ওয়াইজ ছোট ছোট করে। তাতে তো আমি দেখছি যে খাওয়া দাওয়া যারা মোটামুটি ঠিকঠাক করছে, ঠিক আছে। আর বয়সের ক্ষেত্রেও যেটা বলা হচ্ছে, আমি একমত নই। কালকে আমার একজন পুলিশ অফিসার মারা গেছে, তো 42 বছর, 43 বছর বয়স। অবশ্য তো অন্য আরেকটা প্রবলেম ছিল। সুতরাং এজ এর দিকে যে 65 এর পরেই হলে মরে যাবে, এসব বাজে কথা।
95-এ যার এজ সেও ভালো হয়ে চলে আসছে, ডিপেন্ডস অন হেলথ অ্যান্ড। আর এই সময়টা কিসের জন্য এজটাকেই বা কেন ক্রাইটেরিয়া হিসেবে ধরছে আমি বুঝে পাচ্ছি না। অসুখ, রোগ হচ্ছে রোগ, আমরা রোগীর দিকে না তাকিয়ে তো রোগটার দিকে তাকাবো। প্রবলেম হচ্ছে আমরা রোগীর দিকে তাকাচ্ছি, রোগের দিকে তাকাচ্ছি না। সুতরাং এটা করলে আমার মনে হয় বাদ বাকিগুলো ঠিক হয়ে যাবে। আর কন্টেনমেন্ট কিছু কিছু জায়গায় আমরা করছি, তার কারণ হচ্ছে যেহেতু কয়েকটা জায়গায় পেশেন্ট একটু বেশি পাচ্ছি আমরা, কোভিড পেশেন্ট, বারবার করে সবাইকে রিকোয়েস্ট করছি মাস্কটা পরবার জন্য। কিন্তু আমার নিজেরও খারাপ লাগে। আমার পাড়ায় একটা দোকান আছে, আমি রোজ আসি, ওকে বারবার বলি তুই মাস্ক পর, 10 বার দিয়েছি, কিছুতেই পড়বে না। এদের কি, এদের জন্য আমার ক্ষমা ছাড়া আর কিছু করার নেই। পুলিশকে একটু স্ট্রিক্টলি করতে বলো, মাস্ক পরে বেরোতে হবে। আমি জরিমানা করতে পারি, কিন্তু সেটা কি খুব ভালো লাগবে? একটা লোকের কাছে 2000 টাকা চাইবো, তার খাবার ক্ষমতা নেই, তার কাছে আমি 2000 টাকা নেব। উইল ইট সলভ দ্য প্রবলেম? নো। যে মাস্ক পরে বাইরে বেরোবে তাকে স্টেট বাড়ি পাঠিয়ে দাও, যতক্ষণ মাস্ক পরে না বেরোবে বেরোতে দেবে না। ব্যাস হয়ে গেল, 1 পয়েন্ট প্রোগ্রাম। কন্টেনমেন্ট জোনটা তোমরা দিয়ে দাও, এক একটা টিভিতে এক এক রকম ভাবে দেখাচ্ছে, এটা স্যানিটাইজ করো, অফিসিয়ালি নোটিফিকেশন করো, তাহলে এক একটা টিভিতে এক এক রকম দেখাচ্ছে। কেউ তো আবার এত বড় করে নিউজ করে দিয়েছে ঘরবন্দি হলো। আবার কোথায় ঘরবন্দি হলো ভাই? কিছু কিছু ছোট ছোট কন্টেনমেন্ট যেমনি করছে, এটা তো লকডাউন করতেই পারে। গভর্নমেন্ট তো হেলথের প্রয়োজনে, মানুষের সেফটির প্রয়োজনে করতেই পারে, সেটা না। কেউ কেউ এটাকে নিয়ে বড় বড় রাজনীতিও করে দিচ্ছে, না জেনে ডিটেলসটা। একটা নিউজটা ভালো করে জানতে হবে, নিউজটা আসল নিউজটা কি। ছোট ছোট তোমরা কয়েকটা কন্টেনমেন্ট এরিয়া কয়েকটা জায়গায় করছো, কিন্তু এমন ভাবে ফার্স্ট পেজে এত বড় নিউজ করেছে, আবার ঘরবন্দি হয়ে গেল, যেন মনে হচ্ছে আবার সবাই করোনায় অ্যাটাক হয়ে গেল। প্যানিক ছড়াচ্ছে। এটা কথা বলবে, দিস ইজ নট কারেক্ট। স্বরূপ, এটা আমার কাজ করছে না জানো, নিয়ে আছে আমার ব্যাগে আছে, দেখো এটা হচ্ছে না। পড়ো তো সব। তোমরা একটা নোটিফিকেশন করে দাও। আলাপন সিএস তো দেখে নিয়েছে, অনুজ দেখেছে, জ্ঞানবন্তরা দেখেছে, পরে এগুলো বলবো। কেউ কেউ নিজের ইচ্ছা মতো দিয়ে দিচ্ছে, আমি দেখছি এই রাস্তা বন্ধ, কেউ কোনো নোটিফিকেশনই গভর্নমেন্ট এখনো করেনি, অথচ দিয়ে দিচ্ছে। কন্টেনমেন্ট জোন কলকাতার, এটা নোটিফিকেশন করে দিয়ে দাও। ছোট ছোট এরিয়া, ছোট ছোট রাস্তা নিয়ে করেছে, যে যে এলাকা একটু বেশি হচ্ছে, এবং এটা 7 দিনের জন্য থাকবে। তারপরে যদি 7 দিনে যদি আর কোনো কিছু না হয়, তাহলে আবার ওটাকে একটু রিল্যাক্স করা হবে। যেখানে যেখানে বাড়বে, মানে এটাকে ফেল দাও তো, এটা কোনো কাজে লাগবে। এটাও তো বড়। যেখানে যেখানে বাড়বে সেখানে সেখানে আবার দেখে নেবে। কিছু কিছু জায়গা, এই তো এইটুকু কলকাতায়, তার মধ্যে আমি দেখলাম পুরো কাগজে লিখে দিয়েছে পুরো ঘরবন্দি। দেখুন এইটুকু জায়গা কয়েকটা রাস্তার নাম দেয়া আছে। আগে যেটাকে আমরা বলতাম রেড ABC কন্টেনমেন্ট জোন, এ জোন হচ্ছে রেড জোন, বি জোন বাফার জোন, এবং সি জোন আরেকটু এ জোন। হ্যাঁ, এখন যেটা করা হচ্ছে, এ জোনটাকে এবং বাফার জোনটার কিছুটা নিয়ে ছোট ছোট রাস্তা ব্যারিকেড করা হচ্ছে, কারণ এইটুকু না করলে কমবে না। কারণ আমার পাড়ায় আপনারা দেখেছেন, তোমা যখন হয় আক্রান্ত, তোমার সাথে তোমার বন্ধু বান্ধব পরিবার নিয়ে প্রায় 20-25 জন 30 জন হয়ে গেছিল। তারপরে এরা লকডাউনটা ঠিক মতো করেছিল বলে গত 20-25 দিনে বলতে নেই টাচুটি একটাও হয়নি। কিন্তু আমাদের পাড়ার ওগুলো তো সব গরিব পাড়া, নানা রকম পট্টি আছে, সবকিছু আছে, কিন্তু একটু ভালো করে করলে হয়। যেমন আমি সাউথ 24 পরগনা জেলার কিছু করতে বলেছি, করতেই হবে। মহেশতলা, মেটিয়াবুরুজ, বিষ্ণুপুর 1-2, ঠাকুরপুকুর, বজবজ, যেগুলোতে কনজেস্টেড এরিয়া এবং প্রচুর লোক বসবাস করে, যেখান থেকে বেরোচ্ছে, সেই জন্য সেই জায়গাগুলো রাজপুর, সোনারপুর ওয়ার্ড নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। বারুইপুরের অনেকগুলো এলাকা আছে,
বারুইপুর রাজপুর কি সব এলাকায় ঢুকিয়ে দিয়েছে নাকি? এটা কে করেছে লিস্টটা? না ম্যাডাম, বারুইপুর সব এলাকা নেই, অল্প অল্প এলাকা। অল্প অল্প জায়গায় জায়গায় পকেট পকেট সেও ডাইনামিক্যালি রিভিউ। আমার মনে হচ্ছে এখানে একটু বেশি ঢুকিয়ে দেওয়া হয়েছে, আন্দাজে ঢুকিয়ে দিয়েছে। ডিএম নিজে চেনে রাজপুর, সোনারপুর, বারুইপুর, আইডিয়া আছে না? এসপি নিজে প্রত্যেকটা ওয়ার্ড দিয়েছে, দেখে দিয়েছে। ওরা বসেই করেছে ম্যাডাম। এখান থেকে কি বেরিয়েছে কোভিড? আমি জানতে চাই কতজন বেরিয়েছে। দেখো, আমি যখন একটা লিস্ট ধরে তোমায় বলছি, আমি কিন্তু এলাকাগুলো খুব ভালো চিনি। আমি কলকাতা নিয়ে বললাম না, বাট দক্ষিণ 24 পরগনাটা একটু বেড়ে খেলেছে, বেশি করে ফেলেছে, পুরো জেলাটাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। এটা হবে না। এটা বুথ ওয়াইজে করেছে অনেকগুলো জায়গা, কিন্তু রাজপুর সোনারপুরে একটু বেশি করে ফেলেছে। আলিপুর সদরেও তুমি দেখো, রিভিউ করো। কলকাতাটা আজকে দিয়ে দাও, জেলাগুলো কালকে দাও, আরেকবার রিভিউ করো। আমি এটার সাথে একমত নই। দিতে হয় দিয়ে দিয়েছে, ভোটার লিস্ট দেখে নাকি? দিস ইজ ভেরি ব্যাড, আনফেয়ার। তোমরা নিজেরা দেখেছো ওটা লিস্টটা? সবে এলো, তারপরে দেখোনি করে দিয়েছো। না, আমি করবো বলো, আমি সিএস কে অনুরোধ করবো, জাস্ট ইউ গো থ্রু দিস লিস্ট, এক্ষুনি দেখো। তুমি শুধু লিস্টটা দেখো, লিস্টটা প্রপার হয়েছে কিনা। আমার তো দেখেই ডাউট হচ্ছে। ওয়ার্ড ওয়াইজ দিয়ে দাও তো। কলকাতা থেকে তো আমি একটা কথাও বলিনি, কলকাতা ওয়াজ ওকে। দেখো কতগুলো জায়গা দেখে নাও, পার্ট বাই পার্ট ভোটার লিস্টের নাম্বার দিয়ে দিয়েছে নাকি? ম্যাডাম, যেটা আফেক্টেড এরিয়া বলে দিয়েছে, সেখানে এই যে কলম আছে, সেখানে কিন্তু ওই পুরো এলাকায়, যেমন বিষ্ণুপুর 2 থেকে অথবা ঠাকুরপুকুর মহেশতলা থেকে আশুতি রথ তোলা, এটা দিয়েছে একটা জায়গা। ওই এই গ্রাউন্ড থেকে ওই গ্রাউন্ডে। তুমি পাতাগুলো খোলো না, আমি তো প্রথম পেজ বলিনি, আগে পাতাগুলো খোলো, উল্টাও। আমি তো এখনই পেয়েছি ম্যাডাম, ওয়ার্ড নাম্বার পুরো ওয়ার্ডটাই করে দিয়েছে। সমস্ত ওয়ার্ড টু ওয়ার্ড করে দিয়েছে, রাজপুর, বারুইপুর। আরে কে করেছে এসব লিস্ট? সোনারপুর, রাজপুর, ডায়মন্ড হারবার, পুরো টোটালটা করে দিয়েছে। তার মানে তারা দেখেইনি। প্রথমে হচ্ছে তোমাকে কেস স্টাডি করতে হবে, কোন এলাকায় কোভিডটা হয়েছে। জাস্ট ওইটুকু এলাকাকে তুমি একদম মার্কিং করো, সেটা কোথায়? তোর ম্যাপ কোথায়? ঠিকই বলছেন, আমি দেখলাম রাজপুর, সোনারপুর মিউনিসিপ্যালিটিতে ভোট ধরে ধরে করা হয়েছে। তুমি ডায়মন্ড হারবার দেখো, খোলো। আমি না পড়ে না দেখে এগুলো করি না, এই জন্য। কলকাতা নিয়ে আমি একটাও কথা বলিনি, ওরা খেটেছে, খেটে করেছে, রাইট জায়গায় দিয়েছে, কিন্তু ওটা হয়নি। চেঞ্জ করো। এটা তো আজকে সন্ধ্যার মধ্যে ফাইনাল হবে ম্যাডাম, আমরা দেখে নেব। নর্থ সাউথ 24 পরগনাটা হবে না, আবার রিভিউ হবে। না, রিভিউ করেই দেওয়া হবে এটা। মহেশতলা, মেটিয়াবুরুজ কলকাতা পুলিশের সাথে বেশি কানেক্টেড দেন সাউথ 24 পরগনাস। তারা কবার যায় ওখানে? দেখে নিচ্ছি ম্যাডাম, এটা আমি নিজেই দেখে নিচ্ছি।
নর্থ চব্বিশ পরগনা খেটে করেছে, নর্থ চব্বিশ পরগনা কলকাতা ইজ ওকে। হাওড়া ইজ অলসো ওকে। সাউথ চব্বিশ পরগনা পারেনি, সাউথ চব্বিশ পরগনা কালকে অ্যানাউন্স করবে, এগুলো আজকে এটা দিয়ে দেবে। কেস স্টাডি করতে হয়, পুরো লিস্ট নিয়ে বসতে হয়, কোন কোন জায়গায় ম্যাপ ফেলে জেলায় কোন কোন জায়গাটা কোন কোন ব্লকে হয়েছে। আর এখন এভাবে তৈরি করে দিলে সঙ্গে সঙ্গে এটাকে তোমরা ডিসক্লোজ করবে না, তৈরি করে দেওয়ার পরে নিজেরা একটা সার্ভে করবে এবং ম্যাপ নিয়ে বসবে এবং কারা কারা কোন কোন এলাকায় আক্রান্ত হয়েছে, কোথায় বেশি আক্রান্ত হচ্ছে এটা দেখে নিতে হবে। কেস স্টাডি না করে উল্টো পাল্টা করে দেওয়া যাবে না। জাস্ট আমার মনে হলো ঢুকিয়ে দিলাম, এটা তাই হয়েছে। তোমার আমি 3টে জেলা বললাম না, ওটা বললাম। ঠিক আছে ম্যাডাম, এটা 3টে জেলা যেটা আমাদের লিস্ট কন্টেনমেন্টের জন্য সেটা দিয়ে দিচ্ছে আপনাদের। কিছু কিছু এলাকায় যেগুলো করতেই হবে, আরবান এলাকায় বিশেষ করে, যেখানে আরবান এবং সেমি আরবান এলাকায় কনজেশন খুব বেশি, পাবলিক বেশি, ঘরবাড়ি বেশি, সেই সব জায়গায় কিন্তু এই রোগটা বেশি স্পর্শ করে এবং আবাসনগুলোতেও হচ্ছে। অনেক জায়গায় বস্তিবাসীরা বরঞ্চ কেয়ার নিচ্ছে, কিন্তু আবাসনগুলোতে হচ্ছে। কিন্তু আজকে আমি দেখলাম একটা দুটো বস্তিতেও হয়েছে, যেটা উল্টোডাঙ্গা, তোমার কাকুরগাছি, ঠাকুরগাছি, এগুলো ক্যালকাটাতে দুটোই বস্তি আছে, বাকি সব আবাসন আছে। বাকি সব আবাসন, দুটো বস্তিতে হয়েছে। কারণ বস্তিগুলো এখন আমরা অনেক ডেভেলপও করেছি। হাওড়ার দিকে হচ্ছে তার কারণ হাওড়ার দিকে অনেক লোকজন পোর্টের জায়গায় থাকে। যেমন আমি একটা বস্তিতে একবার ঢুকেছিলাম, ওখানে বাথরুম টাথরুম ভালো নেই, আমরা করতে পারি না, কারণ ওটা স্টেট গভর্নমেন্টের নয়, ওটা পোর্টের আন্ডারে। তুমি দেখবে যেতে 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 যে হাওড়া দিয়ে যেতে যেতে তুমি ডিএ বিল্ডিং এর ওখানে ওই বাড়িগুলো, আমি ওখানে ঢুকেছিলাম, ওদের একটা বাথরুম, জায়গাগুলো ভালো নয়, ড্রেনেজ সিস্টেম নেই, এবং ওটা হচ্ছে কলকাতা পোর্টের জায়গা। ইললিগালি যারা বসে আছে তাদের কিছু দেয়নি, ফলে ওই জায়গাটা তোমার তো হবেই, ওখানে তুমি প্রিকশনটা নিতে পারছো না। এখন আমাদের বস্তিগুলো যেগুলো কলকাতায় বা আশেপাশে, এগুলো এখন বাঁধিয়ে দেওয়া হয়েছে, বাথরুম ভালো করে করে দেওয়া হয়েছে। আগে মাটির ছিল, এখন প্রত্যেকটা, আমি নিজে দেখেছি আমাদের এলাকাগুলো কিভাবে বস্তিগুলোকে আমরা উন্নয়ন করে দিয়েছি, উন্নতি করে দিয়েছি, এবং সেগুলোকে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কাজে এটা দেখে নিয়ে যে যে জায়গাগুলো করবে 7 দিন চলবে, সুফল বাংলাকে বলবে যেতে, যাতে লোকে বাজারের জিনিসগুলো পেয়ে যায়। এমার্জেন্সি কোনো কিছু থাকলে তারা পুলিশের কাছ থেকে দেখে নেবে। এই কন্টেনমেন্ট জোনগুলোর মধ্যে যে ছোট ছোট অফিস বা ছোট ছোট দোকান আছে, এই 7 দিন তাদেরও রেস্ট্রিকশনে থাকতে হবে, এবং দরকার হলে তারা ওয়ার্ক ফ্রম হোম করবে, এই কটা দিন ওয়ার্ক ফ্রম হোম করবে যে জায়গাগুলো এরকম পরিস্থিতি আছে। আমরা চেষ্টা করবো বাইরে যেন এটা বেশি না বাড়ে, আর বাড়লেই তো চিকিৎসকদের পায়ে আমাদের পড়তেই হবে, কোনো উপায় নেই। কাজে এদিকটাও তোমাদের লক্ষ্য রাখতে হবে, ওদিকটাও লক্ষ্য রাখতে হবে, দুটো দিকই। এটা আগামীকাল 5টা থেকে চালু হবে ম্যাডাম, কাজে এখন সময় রয়েছে, আপনি যে দিশা নির্দেশ দিয়েছেন সেটা মেনে আমরা করে দেব। লকডাউনটা কাল থেকে, এই কটা ছোট জায়গা 5টা থেকে, হ্যাঁ 5টা থেকে। তার আগে পাবলিককে জানা উচিত কোন কোন রাস্তাটা। ম্যাডাম আজকে সন্ধ্যার মধ্যে আমরা, যেমন কিছু কিছু রাস্তা, কিছু কিছু রাস্তায় হয়তো অর্ধেক রাস্তা ছোট ছোট জোন করে করা হচ্ছে, কাজে খুব একটা বেশি পকেট আছে তা নয়, কিন্তু মিউনিসিপ্যালিটিগুলোর কিছু কিছু পকেট আছে, সেখানে বারাসাতের কিছু পকেট আছে, মধ্যমগ্রামের কিছু আছে, ওদিকে ব্যারাকপুরের কিছু আছে, ওদিকে হাবড়ার কিছু আছে, 3-4টে করে পকেট আছে, আমি দেখে নিয়েছি। অশোকনগরের আছে, এরকম সব জায়গায় আছে। কলকাতারও যেমন 10-12টা পকেট আছে, যেখান থেকে এটা বেশি হচ্ছে। কাজে ঠিক আছে, আমি নর্থ চব্বিশ পরগনার কিছু কিছু গ্রামীণ এলাকাও আছে, যেগুলো কিছু কিছু এলাকা যেগুলো ডেঙ্গু প্রবণ হয়, দেখে নিতে হবে। হ্যাঁ, কিছু বসিরহাট কেন আরো কিছু কিছু আছে, কিন্তু ওরা একটা এ করে করেছে, সিস্টেম করে করেছে, এবং সিস্টেমটা ফলো করেছে। এরা করেনি, এরা ঘরে বসে টুকে দিয়েছে। আর কিছু বলার আছে মেডিকেল কলেজের চিকিৎসকদের, আমার সিনিয়র যারা এসছেন এখানে, এনি সাজেশন?
যদি আপনাদের কখনো কোনো প্রয়োজন হয় না, দেখুন নিগম গেছে, ডিএইচএস আপনাদের ঘরের লোক, ডিএমই আপনাদের ঘরের লোক, এমনকি রাজীব সিনহা চিফ সেক্রেটারি আছে, কিন্তু ওর একটা অ্যাডভান্টেজ আছে, ও হেলথ সেক্রেটারি হিসেবে কাজ করেছে, সুতরাং ও জানে ব্যাপারগুলো। আপনাদের তো খোলাখুলি বলবার জায়গা আছে, আপনারা কথা বলে নেবেন। আমাদের যতটুকু প্রয়োজন, যতটুকু সাহায্য করার, এটা তো আপনাদেরই পরিবার, আমরা তো কেউ বাইরে থেকে উড়ে আসিনি, আর আপনারাও সবাই ঘরেরই লোক। আপনাদের একটু ভরসায় আমার এই সমস্ত আজকের এই দুর্দিনের যে পরিবারগুলো খুব শঙ্কিত, তারা আশার আলো খুঁজে পাবে। আপনারাই তো তাদের ভোরের আলো, আশার আলো, পথ দেখাবার দিশা। সুতরাং আপনাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে, কোনো রকম প্রবলেম হলে হেজিটেট করবেন না বলতে। যখন কথা বলবার জায়গা আছে, মনে রাখবেন এটা আপনাদেরই ঘর। আর সিনিয়র চিকিৎসকরা বা প্রফেসররা যারা আছেন, তারা নিজেদের শরীরও টেক কেয়ার করবেন, বাড়িরও টেক কেয়ার করবেন, খাওয়া দাওয়ার দিকেও যত্ন নেবেন, নিজেদের শরীরেরও যত্ন নেবেন। আর পিজিটি যেটা ওরা বলছে 12 জন, তাদের ফিরিয়ে এনে দাও, আরো কিছু স্পেশাল ওদের ওখানে দিয়ে দাও। যেহেতু ওরা ওটা ভালো করে করবে, সেহেতু আরেকটু যা অ্যাসিস্ট করলে ওটা ভালো হতে পারে, 1 নম্বর হতে পারে, সেটা তোমাদের দেখতে হবে। বাই মানডে এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে। আর তাহলে আজকে আর প্রেসকে বলার তো কিছু নেই, তোমরা তো নোটিফিকেশন করে দিচ্ছ, না ম্যাডাম, 3টে জেলা নোটিফিকেশন করে দিচ্ছ ফর টুমরো 5 o'clock থেকে। আর একটা জেলা নোটিফিকেশন তোমরা কালকে বিকেলের পরে করবে বা পরশুদিন করবে। দক্ষিণ 24 পরগনাটা নোটিফিকেশনটা আমি ডিলে করে দিচ্ছি, দেখে নাও। হ্যাঁ, প্লাস দেখে অন্য জেলাগুলো রয়েছে, অন্যগুলো আছে। মালদা রয়েছে, শিলিগুড়ি রয়েছে। হ্যাঁ, মালদা শিলিগুড়ি আছে, শিলিগুড়িটাও একটু করে দাও, শিলিগুড়িটা প্রয়োজন আছে, বর্ডার ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ইয়েস ম্যাডাম। কারণ ওই জায়গাটা একটু বেশি হচ্ছে, ওই জায়গাটা দেখে নাও, মালদাটা দেখে নাও। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থামি। ভালো থাকবেন সকলে, আপনাদের সকলকে অনেক অনেক প্রণাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন, এবং দরকার হলে আমাদের বকবেন, কিন্তু ভুল বুঝে নিজেরা নিজেদের কখনো ভুল বুঝবেন না, আমাদেরও ভুল বুঝবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। আর নিগম, তুমিও একটু কোঅর্ডিনেশন করে নাও, মেডিকেল কলেজগুলো যারা আছে না, ডিএইচএস ডিএমই যা দেখে তুমি প্রত্যেকটা প্রিন্সিপাল বা ওদের যারা সুপার থাকে, ওদের ফোন নাম্বার করে কখনো কখনো কথা বলে নি, ওদের কোনো প্রবলেম আছে। ম্যাডাম রেগুলারলি যোগাযোগে আছে। থ্যাংক ইউ রাজীব, আমি তাহলে চললাম।